প্রায় ৪ বছর পরে জাতীয় দলে এসে ম্যান অফ দ্য সিরিজ হচ্ছেন মোসাদ্দেক হোসেন সৈকত। শুধু ম্যান অফ দ্য সিরিজ হচ্ছেন বললে বোঝা যায় না, আসলে অসামান্য ব্যাট করছেন। অসামান্য ব্যাট করছেন, যেটুকু সুযোগ পাচ্ছেন সুন্দর বোলিংও করছেন। তার মানে আবার লাল সবুজের জার্সি গায়ে জড়ানোর সুযোগ হলো তার। এর ২-৩ দিন আগে, গত ২-৩ দিন আগে আমাদের এমার্জিং দল ঘোষণা করা হয়েছে, সেই দলে সুযোগ পাচ্ছেন এনামুল হক বিজয়। এনামুল হক বিজয় তার মানে লাল সবুজের জার্সি আবার গায়ে জড়াচ্ছেন। এখন এই আলোচনাটা আমার মাথায় ঘুরতেছিল ওয়ানডে সিরিজ চলা অবস্থায়, কিন্তু সিরিজ চলা অবস্থায় এই কোশ্চেনটা আমি মানুষের সামনে রেজ করতে চাই নাই। আমি ওয়েট করতেছিলাম সিরিজ শেষ হওয়া পর্যন্ত, যে বিজয় এবং মুসাদ্দেক এরা তো মাস কয়েক আগেও অলিখিতভাবে নিষিদ্ধ ছিল বাংলাদেশের ক্রিকেটে। পুরো অলিখিত বলারও সুযোগ নেই, অফিসিয়ালি তো বিপিএল এর নিলাম থেকে তাদের নাম প্রত্যাহার করা হয়েছিল, ছড়ায় দেওয়া হয়েছিল বাজারে যে এরা ফিক্সিংয়ের সঙ্গে অভিযুক্ত, অ্যালেক্স মার্শালের সুপারিশে তাদের নাম প্রত্যাহার করা হয়েছে। তারপর থেকে এই ছেলেগুলো দীর্ঘ সময় কোথাও খেলার সুযোগ পাচ্ছিল না। বাংলাদেশ ন্যাশনাল টিমে তাদের ডাকার বিষয়ে নানা কোশ্চেন হচ্ছিল, বিশেষ করে সৈকতকে নিয়ে নানা রকম কোশ্চেন হচ্ছিল, নির্বাচকরা অস্বস্তিকর উত্তর দিচ্ছিলেন। মূল ব্যাপারটা ছিল বোর্ড থেকে নিষেধাজ্ঞা, যে না এদের আর কোথাও খেলানো যাবে না। এরা এক ধরনের অলিখিত নিষেধাজ্ঞা উপভোগ করতেছে, ভোগ করতেছে, উপভোগ তো আর করে না এটা। এখন কথা হচ্ছে যে এই ঘটনাটার তাহলে কি হলো? বিজয়, মোসাদ্দেক, আলাউদ্দিন বাবু সহ যাদের বিপক্ষে এই অভিযোগের একটা আবহ তৈরি করা হয়েছিল, এরা কি নির্দোষ প্রমাণিত হয়েছে, নাকি এরা দোষী থাকা অবস্থায়ও ন্যাশনাল কালার আবার গায়ে পড়তেছে? আমরা তো কিছু জানি না। এটা ভনিতার ব্যাপার না, আসলেই আমরা কিছু জানি না, এবং খুব ভয়ঙ্কর কথা এটা, যে আমরা তো কিছু জানি না। বিজয় এই নতুন বোর্ড আসার পরে বোর্ডে গিয়ে বোর্ড সভাপতির সঙ্গে দেখা করছেন, সেখান থেকে বেরোয় বলছেন যে তিনি বোর্ড সভাপতির আচরণে সন্তুষ্ট। তিনি বলেন না যে বোর্ডকে সরি বলতে হবে অমুক তমুক, তিনি বলছেন যে এই সম্পর্ক আশা করে আগায় যাবে। ভাই, এটা তো পারিবারিক বিচ্ছেদের মামলা না, যে আপনি মিটমাট করে দিলেন, হাত মিলায় দিলেন। কোশ্চেন অফ ইন্টিগ্রিটি, কোশ্চেন অফ করাপশন, যদি কিছু করাপশন বা ইন্টিগ্রিটির সমস্যা হয়ে থাকে তাহলে এটা হ্যাঁ বা না, এর মাঝামাঝি কিছু নাই, হাত মিলানোর কোনো সুযোগ নাই। এটা ফৌজদারি অপরাধের মতো, ফৌজদারি অপরাধে হাত মেলানো হয় না। আপনি কাউকে একটা ভয়ঙ্কর কিছু করলেন, হত্যা করলেন বা ওরকম কিছু করলেন, তারপরে দুই পক্ষ হাত মেলানো, এটা আদালত অ্যাকসেপ্ট করে না, সমাজ অ্যাকসেপ্ট করে না। এখন আমি একটু এটা জিজ্ঞেস করতে চাই আজকের কন্টেন্টে, যে আমরা সেই ২০০৩ সাল থেকে শুরু করে এই যে ঢাক ঢাক গুড় গুড় করে যাচ্ছি তদন্ত রিপোর্টগুলো নিয়ে, এটা আর কত কাল এই জিনিসটা চলবে? কে দোষী কে নির্দোষ আমরা জানি না। বারবার এক একটা লোকের সম্পর্কে মিডিয়াতে লিক হচ্ছে, মিডিয়াতে নানা রকম হাইপোথিসিস তৈরি হচ্ছে, সেটা তৈরি হচ্ছে বিসিবির বিভিন্ন কারণে। তারপরে আমরা ভাবতেছি সে অপরাধী, কিছুদিন পরে তারা দেখতেছি আমরা বিরাট কোনো দায়িত্বে বা আবার ন্যাশনাল কালার গায়ে দিচ্ছে। এই ব্যাপারগুলোর পরিষ্কার সমাধান চাই, আমরা সেই জিনিসটা একটু আলোচনা করি। দেখেন, বাংলাদেশের ক্রিকেটের সূচনা লগ্ন থেকেই এটা একটা বিরাট সমস্যা, যে আমরা ট্রান্সপারেন্সি ব্যাপারটা বিশ্বাসই করি না। একটা গুড গভর্নেন্স চাইতে গেলে প্রথম শর্ত হচ্ছে আপনার ট্রান্সপারেন্সি থাকতে হবে, স্বচ্ছতা থাকতে হবে। স্বচ্ছতার কোনো বালাই বাংলাদেশের ক্রিকেটে কোনো কালে তৈরি হয় নাই। ২০০১-এ আমি বলি বাংলাদেশের ক্রিকেট আসলে যাত্রা শুরু করলো। ২০০১-এ আমরা টেস্টের স্ট্যাটাস পাইলাম, বড়দের সঙ্গে খেলা শুরু করলাম। ২০০৩-এই আমরা একটা ডিজাস্টারাস ঘটনার মধ্যে পড়ছিলাম। আমরা বিশ্বকাপ খেলতে গিয়েছিলাম, বিশ্বকাপ খেলতে গিয়ে সেখানে কেনিয়া কানাডার কাছে হেরে ফিরছিলাম। এটা নিয়ে বাজারে ব্যাপক রিউমার, গসিপ নানা রকম তৈরি হলো। মানে হেন কোনো কেলেঙ্কারির কথা নাই যা মানুষের মুখে তখন ঘুরে ফেরে না। চায়ের দোকানের আড্ডায় দুনিয়ার বীভৎসতম কথা শোনা যায়। এখন চায়ের দোকানের তো ওই স্বাধীনতা আছে, চায়ের দোকানে আমরা মুখে নমারিতং জগৎ দুনিয়ার যে কারো নিন্দা করতে পারি, যে কারো গীবত করতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু বোর্ড ওইটারে আমলে নিয়ে, ওই পারফরমেন্সটা আমলে নিয়ে একটা উচ্চ ক্ষমতা ধর একটা তদন্ত কমিটি করলো, যেটার প্রধান ছিলেন কমোডর মুজিব, অবসরপ্রাপ্ত কমোডর, অত্যন্ত ন্যায়পরায়ণ মানুষ বলে পরিচিত। তিনি একটা বিস্তারিত রিপোর্ট দিয়েছিলেন। আজও পর্যন্ত সেই ২০০৩ সালের পরে আজকে ২৩ বছর পার হয়ে গেছে, আজও পর্যন্ত সেই রিপোর্টের কোনো সামারিও বিসিবি কখনো প্রকাশ করে নাই, যে রিপোর্টে কি ছিল। রিপোর্টটা আমরা সবাই কিন্তু জানি, আমার কাছে ওটা কপি নাই, কিন্তু আমি চিনি এরকম অন্তত ৩ জন সিনিয়র জার্নালিস্টের কাছে মূল কপিটাই আছে। কমোডর মুজিব কমিশনের মূল কপিটা আছে, বিসিবির কাছে রক্ষিত আছে। সেই রিপোর্টে যেটুকু পত্রিকায় পত্রিকায় প্রকাশিত হয়েছে তাতেই গা শিউরে ওঠে আপনার, যে ওই ২০০৩ বিশ্বকাপে কি হয় নাই বাংলাদেশের ক্রিকেটে।
বাংলাদেশের ক্রিকেটে আমরা তো ভাবি বড় কোনো নোংরামি হয় নাই 2003 বিশ্বকাপের ওই সময়ের পত্রপত্রিকার ফাইল ঘোটান আমি মুখ ফুটে বলতে চাই না। পত্রপত্রিকার ফাইল ঘটলে বা একটু সার্চ করলেও পেয়ে যাবেন অনেক কিছু। এমন কিছু রিপোর্টে বলা হয়েছে এমন সব ভয়ঙ্কর বিষয়। ওখানে সাক্ষাৎকার ভিত্তিক রিপোর্ট ছিল, এভিডেন্স ছিল, অমুক তমুক, এবং রিপোর্টে সুপারিশ ছিল। সুনির্দিষ্ট করে ক্রিকেটারের নাম উল্লেখ করে দেওয়া হয়েছিল যে এদেরকে আর কখনো কোনো ন্যাশনাল ডিউটিতে আনা যাবে না। শুধু ক্রিকেট না, কোথাও কোনো ন্যাশনাল ডিউটিতে দেওয়া যাবে না, কারণ এরা ন্যাশনাল ডিউটি পালনের মতো সৎ না। আমরা দেখছি তার 2 থেকে 3 বছর পরে ওই লোকগুলো ন্যাশনাল ডিউটি শুধু না, ন্যাশনাল লিডারশিপ পর্যন্ত পাইছেন ওই লোক বা লোকেরা। পরবর্তীকালে তাদের আমরা আরও ক্ষমতায়ন দেখছি। এই যে ব্যাপারগুলো এখন তাহলে কমোডর মুজিব কমিশন যদি বিসিবি প্রকাশ্যে না আনে, আমরা কিন্তু অফিসিয়ালি কখনোই বলতে পারি না যে এই লোকটা তো প্রমাণিত অপরাধী, তারে কেন আপনি এই পদে বসান, এরকম ক্ষমতায়ন করেন, এটা আমরা বলতে পারি না। কারণ কি, বিসিবিটা অফিসিয়ালি কখনো অবমুক্ত করে নাই, কখনো প্রকাশ করে নাই। এরকম ঘটনা দিনের পর দিন ঘটে যাচ্ছে। 2007 সালের আর্থিক কেলেঙ্কারি বিসিবির তদন্ত কমিটি হচ্ছে, রিপোর্ট প্রকাশিত হয় নাই। 2007 বিশ্বকাপ, যেটা আমাদের খুব গর্বের একটা বিশ্বকাপ, ওই বিশ্বকাপে কোচিং স্টাফের মধ্যে কিছু একটা হয়েছিল, যেটা তদন্ত হয়েছিল, রিপোর্ট প্রকাশিত হয় নাই। 2009 সালে সাকিব তামিমরে নিয়ে অভিযোগ উঠছে। 2011 বিশ্বকাপের পরে শুধু কিছু এন্ড রেজাল্ট দেখছি যে সাকিব আর তামিমের ক্যাপ্টেন্সি ভাইস ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়া হয়েছে। কিসের ভিত্তিতে, কি ছিল ওই রিপোর্টে, কি ছিল, যেটা আমরা দেখতে চাই, আমরা জানতে চাই। সাকিব তামিম যদি ক্যাপ্টেন্সি ভাইস ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়ার মতো কোনো অন্যায় করে থাকে, তাহলে তো সেটা নিশ্চয়ই সকলকে জানানো উচিত। এরপরে এই ঘটনা ধারাবাহিকভাবে চলতেছে। 2013 বিপিএল নিয়ে 3-4 ধরনের তদন্ত হয়েছে। আইসিসি একটা তদন্ত করছে, আইসিসি দুটো তদন্ত করছে ওখানে। একটা বিপিএল এর ফিক্সিং কেলেঙ্কারি, একটা ওই বিপিএল এর ফিক্সিং এর সূত্র ধরে বাংলাদেশের আন্তর্জাতিক ম্যাচের ফিক্সিং কেলেঙ্কারি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সময় দুটো তদন্ত কমিটি করছে। এর ভিতরে শুধুমাত্র আইসিসি বিপিএল এর ফিক্সিং এর যে অংশটা নিয়ে তদন্ত করছিল এটা প্রকাশিত, বাকি কিছু প্রকাশ হয় নাই। ওই সময়ে এমনকি যারা জাতীয় দৈনিকের কথা মনে করতে পারেন 2013 সালের ওই ঘটনার পর, তারা মনে করতে পারবেন যে ওই সময় একটি জাতীয় দৈনিকে শিরোনাম হয়েছিল শুধু আশরাফুল নয়, অমুক 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 এটার সঙ্গে ইনভলভ। তারা সবাই তো শ্রদ্ধেয় চরিত্র হিসেবেই তারপরে জীবনটা কাটায় গেল। বিসিবিতে বড় বড় পদে চাকরি করছে, বড় বড় ক্ষমতায়ন হয়েছে। ওই রিপোর্টটা, ওই যে পত্রিকার রিপোর্টটা ছিল, ওটা ছিল আইসিসির ওই রিপোর্টটার অংশ, যেটা আসলে বিপিএল এর সূত্র ধরে আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশের কি কি অপরাধ হয়েছে সেগুলো। এখন আশরাফুল তো শাস্তি পেল, বাকি যাদের নাম আসছিল তাদের কি হলো, তাদের সম্পর্কে কি বলা হয়েছিল ওই রিপোর্টে, এটা আমরা জানতে পারছি আজও পারি নাই। ফলে তারা কিন্তু ওই শ্রদ্ধার ভাবমূর্তিটা নিয়ে টকশো করতেছেন, বিসিবির বিভিন্ন পদে বসতেছেন, সবই ঠিক আছে, কোথাও কারো কোনো হেলদোল নাই। এরকম দিনের পর দিন ঘটে যাচ্ছে। এই যে জাহান আরারে নিয়ে আমরা এক লাফে অনেক দূর আগায় যদি এখানে চলে আসি, জাহান আরার অভিযোগ নিয়ে এটা রিওপেন তদন্ত। জাহান আরার অভিযোগ নিয়ে কিন্তু প্রথম তদন্ত হয়েছে 2025-এ, সেই রিপোর্ট আলোর মুখ দেখে নাই। 26-এ আবারও রিয়াসাত আজিমের কাছে সে যখন অভিযোগ করছে অন ক্যামেরা, তখন আবার তদন্ত রিপোর্ট হয়েছে, তদন্ত করা কমিটি করা হয়েছে, রিপোর্ট জমা হয়েছে, রিপোর্ট আলোর মুখ দেখে নাই। শুধু জানানো হয়েছে যে মঞ্জুরুল ইসলাম সহ 2 জনের বিপক্ষে 3 জনের বিপক্ষে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সর্বশেষ এই যে বিজয়রা যে বিপিএল এর কারণে অভিযুক্ত, এই বিপিএল এর অভিযোগের কি হলো? এই বিপিএল এ প্রথমে আমরা শুনলাম, এবং এই তদন্ত কমিটিগুলো কিন্তু সবসময়, আমি সবসময় একটা কথা মজা করে বলি যে বিসিবি আর যেই দুর্বলতা করুক, তদন্ত কমিটি গঠনের ক্ষেত্রে খুব শক্তি দেখায়, মানে সততা দেখায়। তারা সোসাইটির এবং বিচার বিভাগের যারা সাবেক বিচারপতি বা সাবেক আইন শৃঙ্খলা বাহিনীর সত্যি সত্যি খুব গ্রহণযোগ্য এবং ন্যায়পরায়ণ মানুষদের দিয়ে তদন্ত কমিটি করে, যেটা আসলে তারা ভুল করে। আর ফলে তদন্ত রিপোর্টটা এত সুন্দর হয়, ওটা তারা প্রকাশ করতে পারে না। প্রকাশ করলে বেশিরভাগ লোকের ধুতি খুলে যাবে, এত চমৎকার সব রিপোর্ট আসে। এই জাহান আরারে নিয়ে যে তদন্তটা হয়েছে, এটার দায়িত্বে একজন সাবেক বিচারপতি ছিলেন। ওই রিপোর্ট আমরা আলোর মুখ দেখি নাই। আমরা তো শুধু এই জানতে চাই না যে মঞ্জুরুল ইসলামের শাস্তি হয়েছে, অমুকের শাস্তি হয়েছে, আমরা তো জানতে চাই যে এটা কত দূর প্রভাব ফেলছিল। একটা নারী হয়রানির বিষয়, একটা ক্রিকেট বোর্ডে নারী হয়রানির মতো সেন্সিটিভ বিষয়, এই বিষয়ে কত দূর বিস্তৃত হয়েছে, কে কে সামান্যতম হলেও ইনভলভ হয়েছে। তার মধ্যে যদি আমার বাবাও থাকেন, আমার বাবা মারা গেছেন অনেক আগে, আমার শ্রদ্ধেয় কেউ থাকেন, আমরা তার নাম জানতে চাই। ওই লোকটাকে আমরা দেখতে চাই না ওরকম কোনো রেসপন্সিবলের জায়গায়। এই জিনিসগুলো পরিষ্কার করা হয় না কখনো।
ওই যে যেটা বলতেছিলাম বিজয়দের ব্যাপার, ওই সময় 9 জন ক্রিকেটারকে বিরাট একটা 900 পৃষ্ঠার তদন্ত রিপোর্ট জমা হলো। ওই রিপোর্টের প্রেক্ষিতে অ্যালেক্স মার্শাল বিসিবিতে নিয়োগ পেলেন, সাবেক আইসিসির দুর্নীতি দমন বিভাগের প্রধান, এখন বিসিবির দুর্নীতি দমন বিভাগের প্রধান। ওনার সুপারিশ ক্রমে 9 জন ক্রিকেটারকে বিপিএল খেলতে দেওয়া হলো না। তার মধ্যে এই বিজয় মোসাদ্দেক ছিল। এরা দুইজনই ছিল আমাদের দুটো অ্যাসেট, আমাদের দুটো সম্পদ, তাদেরকে তুলে নেওয়া হয়েছিল। মোসাদ্দেক আলাউদ্দিন বাবু সহ বাকি যারা ছিল তারা কেউ টুটা শব্দ করে না, বিজয় একা ফাইট করে গেছে। দিনের পর দিন উকিল নোটিশ পাঠাইছে, কোর্টে গেছে, বারবার মিডিয়ায় লাইভে আসে, নিজে লাইভ করছে, মিডিয়ায় কথা বলছে। সে বিসিবির কাছ থেকে এক্সপ্লানেশন চাইছে যে আমি যদি অসৎ হই প্রকাশ্যে জানান, রিপোর্ট প্রকাশ করেন, আমার কি দোষ জানান। জানায় নাই বিসিবি, তাকে কোনো অ্যান্সারই করে নাই। ছেলেটা বারবার বলছে আমার জীবন জীবিকা সম্মান সমাজে যে অবস্থান সব তো শেষ হয়ে যাচ্ছে। এবং যেটা হয় যে এই ধরনের ঘটনায় দোষ যদি এতটুকু হয়, যদি হয়েও থাকে, তাহলে সেটার প্রেক্ষিতে বিসিবি একটা ধোঁয়াশা কথা ছড়ায় দিল। আমরা মিডিয়ারা কি করি, আমরা ওটারে ধরে একের পর এক নানা রকম অনুমান ভিত্তিক নিউজ করতে পারি থাকি। এই কদিন আগেও আপনি দেখছেন যে একটা নিউজ বিভিন্ন জায়গায় একসঙ্গে প্রকাশিত হয়েছে যে ওই রিপোর্টে কার কার নাম ছিল, অমুক কর্মকর্তা তমুক কর্মকর্তার নাম ছিল। এরকম হতেই থাকবে যতদিন আপনি এই রিপোর্ট সামনে না আনবেন, বিজয় সৈকতদের ওই সময়ের বা প্রতিটা রিপোর্ট যতদিন না আনবেন ততদিন নির্দোষ অনেকরে নিয়েও এরকম কথাবার্তা হবে, দোষী অনেকরে নিয়েও হবে। কে দোষী কে নির্দোষ আপনি বুঝতেই পারবেন না। কারণ বোর্ডের কর্তৃপক্ষ তো পরিষ্কার জানাচ্ছে না। কর্তৃপক্ষ যতক্ষণ হ্যাঁ না না বলে, কর্তৃপক্ষ প্রতিটাতেই যখন এরকম করে তাকায় থাকে যে হইলেও হইতে পারে নাও হইতে পারে, আমি কথা বলবো না, এই নির্বিকার ভাব, এই অস্পষ্টতা, এটা কিছু মানুষের জীবন ধ্বংস করে দেয়, কিছু মানুষকে এসকেপ গেট করে দেয়, পালাও, আমি কথা বলতেছি না। এই জিনিসটা থেকে আমরা কবে বেরোবো? আজকে বিজয় আবার ন্যাশনাল জার্সি পড়তেছে। এমার্জিং টিম মানে কার্যত বাংলাদেশ এ টিম। আমাদের এমার্জিং টিমটা হচ্ছে এ দলের মর্যাদা পায়, ওটা ন্যাশনাল কালার। আর মোসাদ্দেক তো একদম ন্যাশনাল টিমেই ফিরছে। আমি প্রাণপণে প্রার্থনা করি যে এই দুটো ছেলের নাম থেকে ওরা পারফর্ম করতেছে, করবে কি করবে না সেটা বড় কথা না। বিজয় হয়তো আর জীবনেও সন্তোষজনক পারফর্ম করতে পারলো না, সৈকত হয়তো এই যা করছে এটাই শেষ হলো, বা দুজনই হয়তো সোনালি ক্যারিয়ার করলো এরপরে, আমার কিচ্ছু যায় আসে না। আমি প্রাণপণে প্রার্থনা করি আগে ওরা কলঙ্ক মুক্ত হোক। আমি বুকের ভিতর থেকে বিশ্বাস করতে চাই যে এই বিজয় সৈকত ওদের ছোটবেলা থেকে চিনি, আক্ষরিক অর্থেই ওদেরকে ছোটবেলা থেকে চিনি। ওদেরকে যেভাবে দেখছি ওদের সঙ্গে কোনো পাপের দাগ এটা কল্পনা করতে চাই না। কিন্তু সেই জিনিসটা আমাদের পরিষ্কার হতে হবে যে ন্যাশনাল জার্সি যখন পরানো হয়েছে তার আগেই বিসিবির উচিত ছিল বর্তমান কমিটির বিষয়টা প্রকাশ্যে জানানো, অন্তত পক্ষে সামারিটা জানানো যে এই না এই। দ্বিতীয় কথা, এই প্রত্যেকটা রিপোর্ট সেই 2003 সালের কমোডোর মুজিব কমিশন থেকে শুরু করে এই বিজয়দের এই কাণ্ড পর্যন্ত প্রত্যেকটা রিপোর্ট ওয়েবসাইটে অবমুক্ত করা হোক। আপনারা তো আইসিসির অধীনস্থ একটা সংগঠন, আইসিসির ওয়েবসাইটে যান, সেই আদিকালের যেগুলো আইসিসির বিপক্ষে যায় এরকম সব তদন্ত রিপোর্টও আপনি আইসিসির ওয়েবসাইটে পাবেন। বিগ থ্রি নিয়ে যে তদন্ত হয়েছিল, আইসিসি সংস্কার নিয়ে যে সুপারিশ অমুক তমুক সব পাবেন এখানে, কোনো কিছু লুকানো নাই। ফিফার ওয়েবসাইটে যান সব পাবেন। সেগুলোর অনেক রিপোর্ট আছে যেগুলো নিয়ে কাজ করলে আইসিসির নিজেরই ক্ষতি হয়, এবং সে ক্ষতি হয়েই চলেছে নিয়মিত। ওইসব রিপোর্ট ধরে প্রতিনিয়ত ইনভেস্টিগেটিভ রিপোর্ট হয়। ওই রিপোর্টের একটা ধারা কারোর মনে পড়ে কোনো রিপোর্টারের, ওটা নিয়ে কাজ করে কি ওইখান থেকে আবার ডাউনলোড করে দিলেই পাওয়া যাচ্ছে পিডিএফ ভার্সনটা, খুব সহজ ব্যাপারটা। আপনারা সেটা করেন। স্বচ্ছতার কোনো বিকল্প নাই। প্রত্যেকটা রিপোর্ট পূর্ণাঙ্গ, 900 পৃষ্ঠা কেন, 9000 পাতার রিপোর্ট হোক, পূর্ণাঙ্গ রিপোর্ট ওখানে রাখেন। কারো সম্পর্কে ইঙ্গিত থাকলে সেটাও পাবলিক জানুক, কারো সম্পর্কে পরিষ্কার বক্তব্য থাকলে জানুক। সবচেয়ে বেশি যেটা জানা দরকার সেটা হচ্ছে সুপারিশ। প্রত্যেকটা তদন্ত কমিটি একটা সুপারিশ দেয়। এই সুপারিশগুলোকে আমি বলি যে একদম আদালতের গাইডলাইনকে যেভাবে ফলো করতে হয় এই সুপারিশগুলোকে সেভাবে ফলো করা উচিত। আদালত কিন্তু শুধু ভার্ডিক্ট দেন না। আপনারা জানেন যে উচ্চ আদালতে যখন একটা মামলার রায় হয় তখন প্রথমে আদালতে সংক্ষিপ্ত রায় পড়ে শোনানো হয়, এরপরে বিস্তারিত একটা রায় আদালত প্রকাশ করেন। সেই রায়ের বৃহৎ অংশ জুড়ে থাকে পর্যবেক্ষণ। এই পর্যবেক্ষণ হচ্ছে নাগরিক হিসাবে আমাদের জীবনে চলার পথ, রাষ্ট্রের জন্য গাইডলাইন, ভবিষ্যতের মামলাগুলোর জন্য বিচার বিভাগের সামনে দৃষ্টান্ত, অনেক কিছু। এই অবজারভেশন অনেক সময় শুধু নীতিগতভাবে আমাদের জীবন কি হওয়া উচিত সেখানকার কিছু অ্যাডভাইস। এই অবজারভেশনগুলোকে কখনো লুকাতে হয় না। আজ পর্যন্ত শুনছেন আপনি উচ্চ আদালতের কোনো মামলার সংক্ষিপ্ত রায় দিয়ে আদালত থেমে গেছেন? অবজারভেশন
প্রকাশ করেন নাই? এটা হয়। কারণ আদালত জানেন তার ওই অবজারভেশনের দিকে জাতি চেয়ে আছে। আগামী ২০ বছর পরে আমরা কোথায় যাব? সেটা নির্ভর করে আদালতের এইসব মামলার, আপনার কাছে মনে হতে পারে ছোট মামলা। কিন্তু এইসব মামলায় আদালত বড়, বড় জিনিস দেখেন। দেখেন বলেই এগুলো বলেন যে, এই হচ্ছে আমার অবজারভেশন। ওগুলোর এখনই ইমপ্লিমেন্ট হতে হবে তাও ওনারা বলেন না। রায় তো রায়। একই রকম এই তদন্ত কমিটির সুপারিশগুলো আমাদের প্রত্যেকের জানা দরকার। আমি যে কয়টা তদন্ত কমিটির বিসিবি সংশ্লিষ্ট রিপোর্ট বিভিন্নভাবে দেখে ফেলছি, সেগুলোর সুপারিশ পর্ব এবং অবজারভেশন পর্ব এত চমৎকার যে এগুলো যদি বিসিবি ফলো করে, তাহলে অ্যাট লিস্ট গুড গভর্নেন্স নিয়ে আর কথা বলা লাগে না। কারোর কথা বলা লাগে না। আমি দেবব্রত তো দূর কি বাত। কারোর কথা বলার দরকার হবে না। যদি যতগুলো তদন্ত আমি একটু আগে ঘুরতেছিলাম, ১৯ টা তদন্ত রিপোর্ট পাইছি। আপনি জানেন ১৯ টা তদন্ত রিপোর্ট না, ১৯ টা তদন্ত কমিটি গঠনের খবরাখবর বের করতে পারছি ২০০৩ সাল থেকে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে তার মধ্যে মাত্র ৬ টা রিপোর্ট প্রকাশ হইছে বলে মিডিয়াতে খবর আসছে বিভিন্ন সময়। হতে পারে এই সংখ্যাটা ৬ এর জায়গায় ৭-৮। কিন্তু কোনো ক্রমে ম্যাক্সিমাম রিপোর্ট প্রকাশিত হয় নাই এবং সেনসেশনাল রিপোর্ট কখনো প্রকাশ হয় নাই। এগুলো প্রকাশ করা দরকার। আজকে নতুন একটা বিসিবি কমিটি বসছেন দায়িত্বে। এই কমিটির তো পুরনো পাপ বহনের কোনো অর্থ হয় না। আপনারা এট লিস্ট সবকিছুর ওই যে ইউএফওর মতো হারায় যেতে দিয়েন না। যে প্রতিবার আকাশে একটা ঝলকানি দেখা যায়, গুজব রটে যে ইউএফও আসছিল, নাসা ব্যাপারটারে খাইয়ে ফেলছে। নাসা এই তথ্য কাউরে জানতে দিতে চায় না। সত্যি হোক বা না হোক, নাসা যদি সত্যি, সত্যি স্টেটমেন্টটা দেয় তাহলে আর এই গুজব রটে না। গুজব ভয়ঙ্কর জিনিস। গুজব রটবে হচ্ছে তখনই যখন আপনার স্বচ্ছতা থাকবে না। আমরা ক্রিকেটে যদি আগাতে চাই আমাদের ডোমেস্টিক ক্রিকেট ভালো করতে হবে, উইকেট ভালো করতে হবে, খেলা কম্পিটিটিভ করতে হবে, স্বচ্ছতা তৈরি করতে হবে। ইন্টিগ্রিটি এবং করাপশন যদি আপনি দূর করতে চান, ভয়ানক স্বচ্ছতা হতে হবে। প্রত্যেকটা লোক রাস্তা থেকে হাঁটতে থাকা একটা লোকের হঠাৎ করে কৌতূহল হলে স্মার্টফোনে গিয়ে বিসিবির ওয়েবসাইটে ঢুকবে, ঢুকে দেখবে যে হোয়াটস গোয়িং অন। এভরিথিং তার সামনে থাকবে। সেই জিনিসটা নিশ্চিত না করা পর্যন্ত কোনোভাবেই আপনি আশা করতে পারেন না যে ক্রিকেটে একটা সুশাসন প্রতিষ্ঠা হচ্ছে এবং ক্রিকেটাররা বা ক্রিকেট সংশ্লিষ্ট লোকজনেরা আইনের ভয় পাচ্ছেন। তারা কেউ এটা আর পাবেন না। ততক্ষণ পর্যন্ত পাবলিকের মনে ওই সন্দেহ থেকেই যাবে যে অমুক, অমুকের জোরে জাতীয় দলে ঢোকে, তমুক, তমুকের বিদ্বেষের কারণে জাতীয় দলে সুযোগ পায় না। এই সরলীকরণ হয় অস্বচ্ছতার কারণে। সবাই ভালো থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।